বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই মহামারীর সময়ে সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিজ বাড়িতে তোমরা নিরাপদে অবস্থান করতেছো। বর্তমান মহামারীতে অর্থাৎ করোনা ভাইরাসের জন্য সরকার প্রদত্ত 18 বছর এবং 18 বছরের ঊর্ধ্বে যারা আছে, তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের ঘরের লোকজন যারা আছে, তাদের সবাইকে তোমরা মহামারীর টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে এবং তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি দেখো আজকে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর আলোকপাত করব। তাহলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসের প্রতি সবাই মনোযোগী হবে। আমি আজকে তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এগুলো নিয়ে আলোচনা করব। আমি আনোয়ার শরীফ কাটিহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তাহলে আজকে আমি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের জীবকোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ কোষটা হচ্ছে যে জীবদেহের গঠন এবং কাজের একক। আবার দেখো, আমি এখানে তোমাদের জন্য জীবকোষের মধ্যে একটা উদ্ভিদ কোষ অঙ্কন করেছি। জীবকোষের প্রকারভেদের মধ্যে দেখো, নিউক্লিয়াসের উপস্থিতি, অর্থাৎ এই নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত বিভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে আদি কোষ এবং আরেকটা হচ্ছে যে কি প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াসের আবরণী দ্বারা, অর্থাৎ কোনো আবরণীর দ্বারা এটা আবদ্ধ নয়। যেমন ধরো ব্যাকটেরিয়া, প্রকৃত কোষের নিউক্লিয়াস আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে আবার বিভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে দেহ কোষ, আরেকটা হচ্ছে যে জনন কোষ। দেহ কোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। তাহলে দেখো, আজকে আমি জীবকোষের প্রকারভেদের মধ্যে দুইটা কোষ রয়েছে। একটা হচ্ছে যে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে যে প্রাণী কোষ। আমি গত ক্লাসে তোমাদের সাথে প্রাণী কোষ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে উদ্ভিদ কোষ অঙ্কন করেছি তোমাদের জন্য এবং উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলোও তোমাদেরকে দেখাবো। তাহলে শিক্ষার্থীদের একটু মনোযোগের সহিত তোমরা খেয়াল করো। আমি এখানে একটা উদ্ভিদ কোষ অঙ্কন করেছি। তাহলে উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলা তোমরা দেখো। এখানে প্রথমে রয়েছে কোষ ঝিল্লি উদ্ভিদ কোষে, এটা হচ্ছে যে কোষ ঝিল্লি। তারপর হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট, এগুলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট। আর এটা দেখো, এই চিত্রটা দেখো, এটাকে বলা হয় গোলজি বস্তু বা গোলজি বস্তু। আর যেটা একটা এখানে বড় একটা তোমরা গহ্বর দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে কোষ গহ্বর। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা হচ্ছে যে বড়, আর প্রাণী কোষের কোষ গহ্বরটা হচ্ছে যে ছোট। গত ক্লাসে তোমাদেরকে আমি প্রাণী কোষ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, বড় যেটা উদ্ভিদ কোষের মধ্যে বড় একটা গর্ত আকারে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোষ গহ্বর। এটা হচ্ছে যে কোষ গহ্বর। আর এদিকে দেখো, এদিকে রয়েছে ক্রোমোজোম। তারপর আর এটা দেখো, এটা হচ্ছে যে নিউক্লিয়াস। অর্থাৎ ভিতরের এই অংশটা হচ্ছে, পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, আর ভিতরের অংশটা হচ্ছে যে নিউক্লিওলাস। আর এখানে দেখো, এই চিত্রটা দেখো, চিত্রটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। আর বাইরের যে একটা আবরণী, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার আবরণী। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়ার আবরণী। আর এখানে রয়েছে কি পুরোটা নিউক্লিয়াস, আর ভিতরের এই অংশটা হচ্ছে যে কি নিউক্লিওলাস। আর এখানে শেষ যে অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সেন্ট্রোসোম। তাহলে দেখো, এগুলো নিয়ে তোমাদের সাথে আমি আবার বিস্তারিত আলোচনা করি। প্রথমে রয়েছে কি কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লিটা হচ্ছে দেখো, প্রোটোপ্লাজমকে ঘিরে, কোষ ঝিল্লিটা হচ্ছে যে প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়, তাকে বলা হয় কি কোষ ঝিল্লি। এটা দেখো, এটা কোষের ভিতরেও বাহিরে
পানি, খনিজ লবণ এবং গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এটা হচ্ছে যে কোষ ঝিল্লি। তারপরে দেখো, তারপরে এখানে বড় একটা গর্তের মতো যে একটা গর্ত দেখা যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা কোষ গহ্বর বলি। কোষ গহ্বর যেমন ধরো আমরা যদি একটা পেঁয়াজের কোষকে যদি পরীক্ষা করি, কোষকে পরীক্ষা করার পর এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, তাহলে সেই ফাঁকা জায়গাটা হচ্ছে দেখি কোষ গহ্বর। কোষ গহ্বরের মধ্যে কোষরস থাকে, যাকে এই কোষ গহ্বরের কোষরস বলা হয়। তাহলে কোষ গহ্বর হচ্ছে দেখি উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। তাহলে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে কোষ গহ্বর হচ্ছে দেখি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। এটা প্রধান কাজ হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। আবার এই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধারও বলা হয়। তাহলে দেখো, এরপরে রয়েছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন। এটি এটা নিউক্লিয়ার আবরণী। দেখো, এটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণীটা, এই পুরোটা নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে, নিউক্লিয়াসের যে ভিতরের মধ্যে বস্তু আছে এই বস্তুগুলোকে আলাদা করে রাখে। একই সাথে এটি আবার কি করে, তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে উদ্ভিদ কোষের যে একটা চিত্র অঙ্কন করেছি, এই চিত্রটা সম্পর্কে তোমরা নিশ্চয় ধারণা লাভ করতে পারছো এবং এই চিত্রের মধ্যে আমি বিভিন্ন অংশগুলো দেখিয়ে দিয়েছি। এই অংশগুলো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে আমি সম্পূর্ণ এই অংশগুলো নিয়ে আবার বর্ণনাও করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের করোনা মহামারীর সময় তোমরা ভালো করে বাসার মধ্যে লেখাপড়া করবে, লেখাপড়া চালিয়ে যাবে, লেখাপড়া যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পরবর্তীতে স্কুল খুললে তোমাদের পরীক্ষা হবে। তাহলে তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।